কিছু না কিছু ভুল হচ্ছেই। অবশেষে সেই শুভক্ষণ চলে এলো। বারবার লাস্ট খাতাগুলো তুর্য স্যার দেখছেন আর তার পরপরই কণ্ঠদের মুখের দিকে তাকাচ্ছেন। হাতের ইশারায় তাদেরকে ডাকলেন। এখন সমস্যা হচ্ছে কাকে ঠিক ডাকলো তা বুঝতে পারছে না তারা। অবশেষে তিনি বললেন, এই যে তোমরা ছয়জন এদিকে এসো। কণ্ঠ, রিয়া, সান, সোহা, তারিফ, তাহিয়া এগিয়ে যায়। তুর্য মুখে হাসি নিয়ে বলে, তোমরা তো একদম সঠিকভাবে হোমওয়ার্ক সলভ করেছো। স্যারের কথা শুনে সবার মুখে বিশ্বজয়ী হাসি খেলে গেল। তারই মধ্যে তুর্য স্যার বলে ওঠেন, তাই এখানে এটা আসলে করলোটাকে? সবার খাতায় একই রকম উত্তর, আর আমি যতটা জানি তোমরা নিশ্চয়ই টুকি করেছ। এবার বলো, অঙ্ক করেছে কে? সান তড়িৎ গতিতে বলে ওঠে। ওর কথার পিঠে সোহা তারিফ বলে, এটা তো আমরা করেছিলাম, তুই কেন নিজের নাম দিচ্ছিস? ওদের মধ্যে রিয়া বলে বসে। স্যার কে করেছে জানি না, তবে আমি শুধু লিখেই গেছি। অবশেষে কণ্ঠ কাদো কাদো গলায় চেঁচিয়ে বলে ওঠে, তোরা মিথ্যা বলছিস কেন? শুকনো ঢোক গিলে নেয় সোহা, তারিফ, শান এবং তাহিয়া। ভ্রুকুটি করে বলে। কি মিথ্যে বলছো ওরা? কণ্ঠ আগের ন্যায় বলে ওঠে, স্যার গো, সত্যি কথা বলছি, এই অঙ্ক আমি করেছি। ওরা তো মেসেঞ্জারে আমার থেকে ছবি নিয়ে টুকি করলো, আর এখন নিজেদের নাম দিচ্ছে। তুর্য সবার অচিরে ঠোঁট কামড়ে হাসে। অতপর আবারও মুখে থমথমে ভাব নিয়ে বলে ওঠে, ইডিয়েট সবকটা। এখন কি কানে ধরো। একে অপরের মুখ চাওয়াচাই করছে কণ্ঠ আর ওর বন্ধুগণ। তাহিয়া কাপা কণ্ঠে জিজ্ঞেস করে, স্যার আপনি যে বললেন আমাদেরটা হয়েছে, তাহলে কানে ধরবো কেন স্যার? লাস্ট 5.36 হলে কি অঙ্ক কারেক্ট? সিরিয়াসলি? তুর্য বসা থেকে উঠে দাঁড়ালো, বুকে হাত গুজে টান টান হয়ে দাঁড়ায়। অতপর বলে, সবাই তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠের দিকে। বেচারি বোকা বোকা চাহনি দেয়। অবশেষে কান ধরে দাঁড়িয়ে থাকতে হলো সবাইকে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে নীলা দেখলো শাফিন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। শাফিনকে দেখা মাত্র চোখ দুটো চিকচিক করে উঠল নীলার। ধীর গতিতে এগিয়ে যায় তার দিকে। শাফিন, তুমি এখানে হঠাৎ আসবে বললে না যে? শাফিন অধর চওড়া হাসি দিয়ে বলল, আমার প্রেয়সীর সঙ্গে দেখা করতে বুঝি বলকে আসতে হবে? ম্লান হাসে নীলা। কথার পিঠে বলে ওঠে, প্রেয়সী তো শুধু মুখে মুখে, ঘরে নেওয়ার কোনো চেষ্টাই নেই। নীলার ডান হাত মুঠো করে ধরে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, আর কিছুদিন অপেক্ষা করো। মুখে অভিমান নিয়ে বলে উঠল নীলা। না, আর অপেক্ষা করতে ভালো লাগছে না। অধর টেনে হাসলো শাফিন। মেয়েটা বড্ড বেশি মায়াবী। শুধু মায়াবী বললে ভুল হবে, সুন্দর মনের মানুষ, যাকে এক নজরে ভালো লেগেছিল। কি হলো, কি ভাবছো? শাফিন নীলার কথায় কিছুটা ধাতস্থ হয়ে জিজ্ঞেস করে। যাবে? নীলা বলে। কোথায়? শাফিন ধরে থাকা নীলার হাত আরো শক্ত করে ধরে বলল। আমি যেখানে নিয়ে যাব। নীলা স্মিত হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অতপর শাফিন নীলা দুজনেই রওনা দিল অজানা গন্তব্যের উদ্দেশ্যে। রান্নাবান্না শেষ করে সবেমাত্র সোফায় বসেছে কণ্ঠ। ভীষণ ক্লান্ত লাগছে তার। আজ তনয়া মামি না থাকায় তাকেই সবটা করতে হয়েছে। ওদিকে আনিকা আহমেদ তাকে সকাল থেকে হুকুমের উপর হুকুম করেই চলেছে। একটু পড়ার সময় পায়নি সে। ড্রয়িং রুমের ফ্যান ছেড়ে বসে পড়ল কণ্ঠ। যা গরম পড়েছে, তাতে বেশিক্ষণ গ্যাসের কাছে থাকলে সে সিদ্ধ হয়ে যাবে। শীত আসার আগে বেশ গরম লাগে, এরপর তো আর কিছুদিনের মধ্যেই শীত পড়বে। দেয়ালের দিকে তাকিয়ে ওয়াল ঘড়িতে চোখ পড়ল। 6টা বেজে গেছে। হঠাৎ কেউ কলিং বেল বাজালো। উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখলো আহাদ আহমেদ এবং শাহাদ আহমেদ এসেছেন। একটু সরে গিয়ে ওদের ভেতরে আসার জায়গা করে দিল। আহাদ আহমেদ এক নজর দেখে নিল কণ্ঠকে। নিশ্চুপ ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে কণ্ঠ। আহাদ আহমেদ এবং শাহাদ আহমেদ গিয়ে সোফায় বসে পড়লেন। শাহাদ আহমেদ কণ্ঠকে ডেকে বলে, কণ্ঠমা, এক গ্লাস ঠান্ডা পানি দে তো।
কণ্ঠ রান্নাঘরের দিকে যায়, ফ্রিজ থেকে দুজনের জন্য ঠান্ডা পানি নিয়ে আসছে। তার মধ্যে আহাদ আহমেদ তনয়া আহমেদকে ডেকে বলে, তনয়া, এই তনয়া, কোথায় তুমি? বড় মামি বাসা নেই বড় মামা। পানি সেন্টার টেবিলের উপর রেখে কথাটা বলে ওঠে কণ্ঠ। আহাদ আহমেদ পানি খেয়ে কণ্ঠকে জিজ্ঞেস করেন। ও আবার কোথায় গিয়েছে? কণ্ঠ ধীর কণ্ঠে বলে ওঠে, বড় মামি একটু দাদুর বাড়িতে গিয়েছে আর বলেছে তোমরা আসলে যেন খেতে দিই। আহাদ আহমেদ তেমন কিছু আর বলল না, উঠে যেতে লাগলো। তখন কণ্ঠ পেছন থেকে ডেকে বলে ওঠে, বড় মামা খাবার কি দেবো, তুমি কি খাবে? আহাদ আহমেদ তপ্ত শ্বাস ফেলে আমতা আমতা করে বলেন। ঠিক আছে, দে। অধরে হাসি ফুটে ওঠে কণ্ঠের। সন্ধ্যায় ড্রয়িং রুমে বসেছে সমাবেশ, আলোচনা হচ্ছে নীলার বিয়ে নিয়ে। সিঁড়ির সাইডে দাঁড়িয়ে আছে কণ্ঠ, রিয়া। সোফায় বসে আছেন আহাদ আহমেদ, শাহাদ আহমেদ, তনয়া আহমেদ এবং আনিকা আহমেদ। হ্যাঁ ছোট, আমার মনে হয় শাফিনের সাথে নীলার বিয়ে হলে মন্দ হবে না। আহাদ আহমেদ শাহাদ আহমেদকে উদ্দেশ্য করে বলেন কথাটা। আহমেদ বাড়ির সবারই বেশ পছন্দ শাফিনকে। কণ্ঠ ওই একবারই নীলাপুর সাথে শাফিনকে দেখেছিল। শাহাদ আহমেদ বলেন, হ্যাঁ ভাইয়া, আমিও ভাবতেছি বিয়েটা দিয়ে দেওয়াই উচিত হবে। শাফিনের বিষয়ে বাড়ির সবাই জানে, এখন শুধু ওদের বিয়েটা হওয়ার বাকি। শাফিন কাল নীলাকে ফোন করে বলেছে সে বাড়িতে কথা বলেছে, নীলাকে দেখতে নিজের মা বাবাকে নিয়ে বাড়িতে আসতে চায়। শোনো, আমার মনে হয় আর দেরি করা উচিত নয়। নীলা তো আমাদেরও মেয়ে। আনিকা আহমেদ তনয়া আহমেদের হাত ধরে বলে, আমি তো বুঝতে পারছি না আপা, তোমরা একটু সবটা যদি দেখতে তাহলে আমি নিশ্চিন্ত হতাম। তনয়া আহমেদ অধর টেনে হেসে বলেন, তুই চিন্তা করিস না, সবটা ঠিক হবে, আমরা আছি তো। সবাই ঠিক করে কাল শাফিনের বাড়ির সবাইকে আসতে বলবে। বাড়িতে আসা মাত্র দেখলো শহীদা দাঁড়িয়ে আছে। তুর্য তপ্ত শ্বাস ফেলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। তখনই শহীদা তুর্যের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তুর্য, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, আমরা বাইরে যাব তো। তুর্য থমথমে মুখ নিয়ে বলে, প্লিজ সবিতা, মাত্র এসেছে, একটু রেস্ট নিতে দাও। সহিতা অসহায় দৃষ্টিতে তাকিয়ে তুর্যকে বলে, প্লিজ প্লিজ চলো না। তুর্য হুট করে বলে দিল, আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। হ্যালো। ভালোবাসি। হুট করে অচেনা নাম্বার থেকে কল আসে কণ্ঠের ফোনে। ফোন রিসিভ করা মাত্র ফোনের ওপাশ থেকে এমন কিছু শুনবে একদমই আশা করেনি কণ্ঠ। ক্ষিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি বলছেন? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। অসভ্য, কি বলছেন এসব? কে আপনি আমার? টুট টুট শব্দ করে ফোন কেটে গেল। আজব তো, কে ছিল এটা? অচেনা নাম্বার থেকে সকালে কয়েকবার কল এসেছিল কণ্ঠের ফোনে, কিন্তু কে জিজ্ঞেস করলেই ফোন রেখে দেয়। আজকে বেশ সুন্দর আবহাওয়া, রোদের ঝলকানিও কম নাই, তবে তেজ হয়তো একটু কম। মাঝে মাঝে দমকা হাওয়া এসে স্পর্শ করছে কণ্ঠের তুলতুলে শরীরটাকে। বুক ভরে নিঃশ্বাস টেনে নিল সে, অধর টেনে হাসে। ভীষণ আনন্দ লাগছে তার, কিন্তু তার কারণ জানা নেই। আবেশে চোখ দুটো বন্ধ করে নেয়। মুহূর্তেই তুর্য গম্ভীর থমথমে মুখখানি ভেসে ওঠে, আটকে ওঠে কণ্ঠ। এটা কি হচ্ছে? চোখ বন্ধ করতেই ওনার মুখ দেখলাম। কর্কশ শব্দে হাতে থাকা মুঠোফোন বেজে উঠল। স্ক্রিনে জলজল করছে, মেসেঞ্জার থেকে কল এসেছে, তাও আবার তাদের আড্ডা গ্রুপ থেকে। চট করে ফোন রিসিভ করে কণ্ঠ। ভিডিও কলে আছে সবাই। হ্যালো গাইস। এ কণ্ঠ, তুই কি এটা কি করছিস? সোহা মুচকি হেসে জিজ্ঞেস করে কণ্ঠকে। কণ্ঠ স্মিত হেসে বলে, এই তো ছাদে দাঁড়িয়ে আছি। এলোমেলো চুলে বিছানার এক কোণে বসে আছে শান। এলো চুলগুলোতে হাত দিয়ে ব্রাশ করে বলে, এই কণ্ঠ, শুনলাম তোর বড় বোন নীলা আপুকে দেখতে আসছে। কণ্ঠ হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তারিফ একগাল হাসি দিয়ে বলে,
তারিফের কথা শুনে সবাই হু হু করে হেসে ওঠে। সবাই এই কয়েকদিনে বুঝে গেছে তারিফ খেতে কতটা ভালোবাসে। সবাই সবাইকে এতটা ভালোভাবে চিনে গেছে যে কেউ বলতেই পারবে না যে এই মাত্র কয়েকদিন আগেও এরা একে অপরের অপরিচিত ছিল। সান চল না শপিংয়ে যাই, কেমন হবে আজ সবাই মিলে আড্ডা দেব? ওর কথায় সহমত পোষণ করে কণ্ঠ বলে, হ্যাঁ চল সবাই মিলে যাই, বেশ মজা হবে। সোহা উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে। সবাই মিলে ঠিক করে ওরা শপিংয়ে যাবে। রিয়া বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিল। কণ্ঠ গিয়ে ওকে তুলে শপিংয়ের কথা বলতেই এক দৌড়ে ওয়াশরুমে চলে যায় রেডি হতে। আর কিছু বলতে পারল না কণ্ঠ। ওর কথার পেটে তাকে থামিয়ে দিল তুর্য। জাস্ট শাট আপ। কি করছো এটা? হোয়াট দ্য হেল ইজ দিস? তুর্যের এহনো ধমকে হাত পা রীতিমতো কাঁপছে কণ্ঠের। তুর্যের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে তারিফ। কণ্ঠের পেছনের সিটে বসেছিল সোহা, তাহিয়া, শান এবং রিয়া। আচমকা এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে আন্দাজ করতে পারেনি কণ্ঠ। রেস্টুরেন্টে বসেছিল কণ্ঠ এবং ওর ফ্রেন্ডরা। পুরো রেস্টুরেন্ট বুক করেছে তারা। শপিং শেষে মাত্র রেস্টুরেন্টে বসেছে ওরা। এর মধ্যেই তাহিয়া একটু ওয়াশরুমে গেছে। শান সবাইকে একসঙ্গে করে বলে, সবাই শানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। শান নিজের 32 পাটির দাঁত দেখিয়ে বলে, আজ তাহিয়ার বার্থডে, আর এই খবর এইমাত্র ফেসবুক থেকে জানলাম। সবাই বেশ এক্সাইটেড হয়ে উঠল তাহিয়ার জন্মদিনের কথা শুনে। মুহূর্তের মধ্যেই প্ল্যান করে ফেলে তারা। রেস্টুরেন্টের ম্যানেজারকে বলল তাড়াতাড়ি সবটা একটু গুছিয়ে দিতে। একটা বড়সড় কেক অর্ডার করে ফেলে। কিছুক্ষণ পর তাহিয়া আবার ফিরে আসে। হঠাৎ রেস্টুরেন্টের ভেতরে এসে দেখে কেউই নেই। ভরকে যায় তাহিয়া। কণ্ঠ, শান, রিয়া, এই তারিফ, সোহা, কই তোরা? হঠাৎ হ্যাপি বার্থডে বলে আড়াল থেকে বেরিয়ে আসে সবাই। তাহিয়া ভীষণ খুশি হয়ে যায়। সত্যি ভাবতে পারিনি তাকে এভাবে সবাই উইশ করবে। শপিং শেষে রেস্টুরেন্টে যাওয়ার জন্য বায়না ধরেছে সহিতা। খুবই বিরক্ত লাগছে তুর্যের। একে তো গরম, তার উপর এভাবে কি থাকা যায়? অবশেষে রেস্টুরেন্টে যাওয়ার জন্য রাজি হয়। এক গাদা কেক নিয়ে ছুটে যায় কণ্ঠের দিকে শান। মুখে পুরে লেপ্টে দেয় তার। সবাই ওকে দেখে হু হু করে হেসে উঠল। কণ্ঠ যেই সসের বোতল ওর উপরে ছুঁড়ে দিতেই সরে যায় শান। ভেতরে প্রবেশ করছিল তুর্য। বিশ্রীভাবে সবটুকু সস গিয়ে তুর্যের ধবধবে সাদা শার্টকে লালে পরিণত করে। চোখ মুখ শক্ত করে নেয় তুর্য। হঠাৎ ওর আগমনে ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক হয়ে গেল কণ্ঠের। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তুর্য কণ্ঠের দিকে। সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। সবারই যেন তুর্যকে দেখে হাঁটু কাঁপছে। কণ্ঠ 2-3টে শুকনো ঢোক গিলে কাপা গলায় বলে ওঠে, স্যার সত্যি আই এম সরি, আমি জানতাম না আপনি হঠাৎ করে এইভাবে চলে আসবেন। সহিতার নাক মুখ কুঁচকে তাকায় কণ্ঠের দিকে। বিরক্ত নিয়ে বলে ওঠে, এই মেয়ে, এটা কি ধরনের অসভ্যতা? কি করলে তুমি? এটা পুরো শার্টটা নোংরা করে দিলে। সরি ম্যাম, আমি তো ইচ্ছা করে করিনি, ওদের সাথে মজা করছিলাম, তখন হঠাৎ এমন হয়ে গেছে। এই তোরা বল না। কণ্ঠ পেছনে তাকিয়ে দেখে একটাও নেই। সবাই ওকে ফেলে উধাও হয়ে গেছে। সব কটা হারামি আমারে ফেলে চলে গেল। এখন আমি কি করব? স্যার এমনভাবে তাকিয়ে আছে যেন এক্ষুনি কাছে বিয়ে খাবে। আল্লাহ গো, এবার বাঁচিয়ে দিন। পাক্কা একদম প্রমিস করছি আর কোনোদিন এমন হবে না। মনে মনে আল্লাহকে ডাকছে কণ্ঠ। আর ইচ্ছে মতো গালাগালি ফিক্কা মারছে। এমন করি মানে কি বোঝাতে চাইছে উনি? আমরা কি করলাম স্যার? এটা তো ভুলবশত হয়ে গেছে। তুর্য আঙ্গুল উঁচিয়ে বলে, জাস্ট শাট আপ ইডিয়েট। নাক মুখ কুঁচকে নেয় কণ্ঠ। এভাবে বকা দিচ্ছে আমাকে, মানা যায় না। স্যার আপনি কিন্তু এখন আমাকে শুধু শুধু বকা দিচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। আমি তো সরি বলছি। তুর্য দাঁতে দাঁত চেপে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ওর পিছু পিছু সহিতাও বেরিয়ে আসে। কণ্ঠ ঠায় দাঁড়িয়ে আসে। সবার সামনে এভাবে অপমান করলো বজ্জাত স্যার একটা। ফুলের গন্ধে ম ম করছে পুরো বাড়ি। হরেক রকম ফুল দিয়ে বাড়ি সাজানো হয়েছে।
দেখতে বেশ ভালো লাগছে। আজকে নীলাকে দেখতে আসবে, সেই সুবাদে সকাল থেকে সবাই ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। আপু এটা তোমাকে বেশ লাগবে, নাও এটাই পরো। একটা হলুদ রঙের শাড়ি ম্যাচিং করা ব্লাউজ এনে কণ্ঠ নীলার হাতে তুলে দেয়। রিয়া শাড়িটা দেখে বলে ওঠে,